লেখিকা দেবযানী করের চুক্তি। স্বামী প্রবীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সাত সকালে রাগ উগরালো বিপাশা। শোনো, সবসময় এত পয়সা খরচ করে কি হবে? শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করা। এই কথাগুলো শুনতে শুনতে না এতগুলো বছর পার করে এসেছি সেই বিয়ের পর থেকে। এখন আর আমি কোনো কথা শুনতে রাজি নই। আমার একমাত্র ছেলে দেবতুল্য এখন যথেষ্ট পরিমাণে রোজগার করে, সুতরাং আমি এখন আমার ছেলের বিশাল আকারে ধুমধাম করে বিয়ে দেব, ব্যাস। এতে তুমি বলার কে? একটু দম নিয়ে আবারও রাগে ফেটে পড়ে সে। তোমার টাকা দিয়ে তো আর এই বিয়ের আয়োজন করছি না, করছি আমার ছেলের টাকায়, তাই এই ব্যাপারে তোমার তো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ওহ, এই শুরু হয়ে গেল বাবাকে ঠেস দিয়ে মায়ের শান বাঁধানো কথাগুলো। আর মিস্টার প্রবীর বোসকেও বলিহারি, যখন পারো না মায়ের সাথে লড়াইয়ে নামতে, তখন মিনমিন করে কথার মাঝে ফোড়ন কাটার দরকারিটা বা কি তোমার? যা 12টা বাজিয়ে দিল আজকের ঘুমের। রবিবার ছুটির দিনে সাধারণত 10টা থেকে 10:30টার মধ্যে ঘুম থেকে ওঠে দেবতুল্য। শনিবার প্রায় মাঝরাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা মেরে এসে, কিন্তু আজ সাত সকালে গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়াতে আর মায়ের তীব্র ঝাঁঝালো কণ্ঠস্বর কানে আসতেই 9টা না বাজতেই ঘুম ভেঙে গেল দেবতুল্যর। না, আজ আর ঘুম আসবে না। বিছানা ছেড়ে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে টয়লেট সেরে মুখ টুক ধুয়ে সামনের ঘরে লাউঞ্জে সোফায় এসে বসল সে। উল্টো দিকে কিচেনে তখন বিপাশা দেবতুল্যর জলখাবারের আয়োজন করতে ব্যস্ত। মাঝবয়সী মহিলা অন্নপূর্ণা অনেকদিন ধরেই এই বাড়িতে কাজ করে। সকাল 7টায় ঢোকে আর সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে নিজের ঘরেতে ফিরে যায় সে রোজ। এই বাড়ির মোটামুটি সব কাজ সেরে শুধু রান্নাটা বিপাশা তার নিজের হাতেই করে। প্রত্যেক রবিবার নিত্য নতুন নানা ধরনের জলখাবার বানায় বিপাশা দেবতুল্যের কথা ভেবে। কোনোদিন লুচি ও সাদা আলুর তরকারি, কোনো দিন আলুর বা মেথির পরোটা, নতুন ডাল বা কড়াইশুঁটির কচুরি, আবার কখনো ডিম পাউরুটির ফ্রেঞ্চ ফ্রাই অথবা শুধুই টোস্টের সাথে ডাবল ডিমের অমলেট। মাঝে মধ্যে দেবতুল্য ধোসা খেতে ভালোবাসে বলে বিপাশা আগে থাকতে আয়োজন করতে থাকে সাম্বার ডাল, চাটনি এসব বানিয়ে। আজ অনেক দিন বাদে বিপাশা ছেলের জন্য ধোসা বানাতে বসেছে। অন্নপূর্ণা হাতে হাতে সব জোগাড় করে চলেছে। হঠাৎই পেছন থেকে প্রবীরের সাথে দেবতুল্যকে কথা বলতে দেখে ওর গলার আওয়াজ পেয়ে পেছন ফিরে অবাক হয়ে তাকায় বিপাশা তার দিকে। কিরে, আজ এত তাড়াতাড়ি উঠে পড়লি যে? রাতে ঘুম হয়নি ভালো? না না, রাতে ঘুম হয়েছে ভালো, শুধু সকালের দিকে তোমাদের ঝগড়ায় ঘুম বাপ বাপ করে পালিয়েছে। বিপাশা কথা ঘুরিয়ে নিয়ে জিজ্ঞাসা করে ওঠে, হ্যাঁ রে, আজ ধোসা বানাচ্ছি তোর জন্য। সাদা খাবি না মশলা ধোসা? সাদাই করো আজ। দেবতুল্যের কথায় ডাল চালের মেশানো গোলাটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে বিপাশা তোড়জোড় শুরু করে দিল সাদা ধোসা বানাতে। বিশাল ফ্রাই প্যানটাকে গ্যাসে বসিয়ে দেবতুল্যর জন্য প্রথমে গরম গরম 2টো পেপার ধোসা বানিয়ে সাম্বার ডাল আর চাটনির সাথে পরিবেশন করে দেবতুল্যকে ডাইনিং টেবিলে ডাকল সে। তারপর প্রবীরের জন্য, নিজের জন্য আর অন্নপূর্ণার জন্য আলু মশলার পুর দিয়ে ধোসা বানিয়ে নিয়ে প্রবীর ও অন্নপূর্ণাকে দিয়ে নিজেরটাও নিয়ে বসল সে ডাইনিং টেবিলে। প্রবীর সোফায় বসে এতক্ষণ ধরে পেপার পড়ছিল। বিপাশা ডাকতেই ডাইনিং টেবিলে এসে বসল। দেবতুল্যের দিকে চেয়ে বিপাশা একগাল হেসে বলে উঠল খেতে খেতে, তাহলে সামনের অগ্রহায়ণ মাসেই তোর বিয়ের ঠিক করেছি, ফাইনাল তো? কতবার এক কথা বলবে বলো তো মা? এই বিয়ে বিয়ে করে একেবারে পাগল করে দিচ্ছ তুমি, যা ভালো বোঝো করো। দেবতুল্য গম্ভীর মুখে বলে উঠতেই বিপাশা নরম গলায় ছেলেকে শান্ত করার চেষ্টায় ব্যস্ত হয়ে উঠল। এত রাগ করছিস কেন রে বাবা? তোর একটা সেটেলমেন্টের কথা ভেবেই তো
এত উঠে পড়ে লেগেছি, এখন তো কত ভালো রোজগারপাতিও করছিস, কত বড় কোম্পানিতে কত বড় পোস্টে কাজ করছিস। বয়স থাকতে থাকতে একটা ভালো উপযুক্ত মেয়ে দেখে তোর বিয়েটা দিয়ে যেতে পারলে আমরাও তো একটু নিশ্চিন্ত হব, তাই না? তাই তো লেগে আছি তোর পেছনে, সেই কবে থেকে ম্যাট্রিমনি দেখে তোর পছন্দ মতো উপযুক্ত একটা মেয়ে পছন্দ করতে বলে চলেছি তোকে। আচ্ছা মা, ম্যাট্রিমনিতে তোমার কথা অনুযায়ী বেশ কয়েকটা মেয়েকে আমি পছন্দ করে দেখিয়েছি তোমাকে, কিন্তু তোমার তো পছন্দই হচ্ছে না। এটা বেশি রোগা, গায়ে একেবারেই মাংস নেই। এটা কি কালো রে? এই মেয়েটা দেখতে ভালো, তবে বেশ ভালোই মোটা, তার ওপর জামা কাপড় যা টাইট পড়েছে একটুও মানাচ্ছে না। অন্নপূর্ণা ডাইনিং টেবিলের পাশে একটা ছোট মোড়াতে বসে খাচ্ছিল। ফিক করে হেসে উঠল কথাগুলো শুনে। দেবতুল্য বলে চলল, যাক, গিয়ে এবারে যখন আবারও আমি একটা মেয়েকে দেখে তার সাথে কথা বলে পছন্দ করে উঠলাম, ব্যাস এবারে তুমি আর কোনো সেরকম খুদ বার করতে না পেরে বলে উঠলে, এই মেয়েটা খারাপ না, ফিগার টিগার সব মিলিয়ে দেখতেও বেশ ভালো, স্মার্ট, আর সাজগোজেও বেশ মড আছে মেয়েটি। তবে তোর তুলনায় সে তো অতি সাধারণ একটা গভর্নমেন্ট কোম্পানিতে চাকরি করে রে, তোর ঠিক উপযুক্ত হবে কি? কেন মা, এত কেন তুলনা করো সব কিছু নিয়ে? সবাইকে সব দিক দিয়ে সমান হতে হবে? তাছাড়া আমারও তো অনেক খুঁত ধরতে পারে অন্য লোকে, কেউই সব দিক দিয়ে পারফেক্ট হয় না। তোমার কাছে তোমার ছেলে যদি 1 নম্বর হতে পারে, তাহলে আরেকজনের কাছে বা চোখেও তো তার ছেলে বা মেয়ে 1 নম্বর হয়ে উঠতে পারে। এটা বোঝবার চেষ্টা করো, আলতু ফালতু তুলনা না করে। প্রবীর মাথা নিচু করে খেতে খেতে মিটিমিটি হেসে চলেছেন। দেবতুল্য এবারে একরকম জেদ দেখিয়ে গম্ভীর মুখে বলে ওঠে, যাই হোক, এবারে তুমি যাই বলো আর তাই বলো না কেন, এই মেয়েটিকে আমি বিয়ে করব যদি করি। বিপাশা সাথে সাথে বলে ওঠে, ওরে বাবা, আমি তো রাজি হয়েছি রে শেষ পর্যন্ত। আর তোরা তো নিজেদের মধ্যে ঘোরাঘুরি আর কথাবার্তাও বলে চলেছিস অনেক দিন ধরে। এখন তো আমি শুধু মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করতে চাই, শুধু এই কথাটাই বলতে চাইছি আমি তখন থেকে। অন্যদিকে অন্নপূর্ণা তাড়াতাড়ি খেয়ে উঠে সকলের জন্য চা বানিয়ে এনে টেবিলে রাখল। গরম চায়ের কাপে চুমুক দিয়ে প্রবীর মুখ খুললেন এবারে, এটাই হলো তোর মায়ের সবচাইতে বড় দোষ, শুধু তুলনা সকলের সাথে সব ব্যাপার নিয়ে। কিছুতেই তোর মাকে বোঝানো যায় না যে সব ব্যাপারে অন্যের সাথে তুলনা করতে গেলে জীবনে কোনোদিনই সুখী হতে পারবে না। বিপাশা প্রবীরকে একরকম পাত্তা না দিয়েই ছেলেকে নরম সুরে ডেকে বলে, শোন বাবা, এই ব্যাপারে তোর কাছে আমার কিন্তু একটা আবদার আছে, রাখবি রে? বলো, বলে ফেলো, আবার কি আবদার আছে তোমার? দেবতুল্য মুখে সামান্য হাসি টেনে জিজ্ঞেস করে ওঠে। বিপাশা ছেলের মুখে হাসি দেখে খুশি হয়ে মনে একরকম জোর ও সাহস নিয়ে অনুরোধ করে ওঠে মুখে হাসি টেনে নরম গলায়, মা হয়ে আমি একটা অনুরোধ রাখছি আজ তোর কাছে। তোরে বিয়েটা খুব বড় করে বিশাল আকারে ধুমধাম করে দেওয়ার আমার অনেক দিনের ইচ্ছে রে। পারবি রে মারে ইচ্ছেটা পূরণ করতে? বাবা, এটা আবার কি এমন সাংঘাতিক অনুরোধ যে ছেলে হয়ে আমি তোমার এই সামান্য অনুরোধটা রাখতে পারবো না? পাশ থেকে প্রবীর বলে উঠল মুখে কিঞ্চিত হাসি টেনে, ওই যে লোকের সাথে তুলনা করে দেখাতে হবে না, তোর বিয়েটা যাতে সব দিক দিয়ে সবচাইতে বেস্ট হয়। বিপাশা ভ্রু কুঁচকে প্রবীরের দিকে চেয়ে রাগের ঝাল মেটাতে বলল, আজকে তুমি আর বাজারে যাবে না? না, আজকে কিন্তু রবিবার, মনে আছে তো? বাজারে তো আর কিছুই পড়ে থাকবে না তোমার জন্য এত বেলা করে গেলে। প্রবীর ধীরে ধীরে উঠে পড়ে বাজারের ব্যাগ নিয়ে রাগে বিড়বিড় করতে করতে বেরিয়ে পড়ল। বিপাশা দেবতুল্যের দিকে চেয়ে বলে, দেখি রুমনার বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের ব্যাপার নিয়ে, দিন তো এগিয়ে আসছে। দেবতুল্য চায়ের কাপে শেষ টান দিয়ে টেবিল ছেড়ে উঠতে উঠতে হেসে বলল, কেন, দাবি দাওয়া আবার চেয়ে বসবে নাকি? এমা, ছিছি, আমাদের কি ঠাকুরের কৃপায় কোনো কিছুর অভাব আছে নাকি? ওরা ওদের একমাত্র মেয়েকে সাজিয়ে গুছিয়ে যা দেবে দেবে, সেটা ওদের ব্যাপার। তুই এত টাকা রোজগার করিস, কজন পারবে তোর ধারে কাছে দাঁড়াতে? এই শুরু হয়ে গেল তোমার পাঁচালি। ওহ মা, তুমি আর শুধরবে না।
দেবতুল্য রেডি হয়ে বাইরে বেরিয়ে যেতে বিপাশা নিজের ঘরে গিয়ে রুমনাদের ল্যান্ডলাইনে ফোন করে বসল। কিছুক্ষণ ধরে এক নাগাড়ে রিং হয়ে যেতে ওপাশ থেকে রুমনার বাবা ফোন তুলে বললেন, হ্যালো, কে বলছেন? আমি দেবতুল্যর মা বলছি। নমস্কার, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কেমন আছেন আপনারা সব? আমরা ভালো আছি, আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমরাও ভালো আছি ভালো আছি। সাথে সাথে বিপাশা বলে ওঠে, আমি আজ একটা দরকারে ফোন করছি। দরকার বলতে মানে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাইছি, রাখলে খুব খুশি হব। রুমনার বাবা প্রশান্ত মিত্র হঠাৎই চমকে উঠলেন কথাটা শুনে। বললেন একরকম বোকা বোকা হাসি নিয়ে, হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি বলবেন? বিপাশা হাসি মুখে নরম গলায় সুর টেনে বলে, না মানে তেমন কিছু নয়, আসলে আমার একটা ভীষণ ইচ্ছে, আমার এই একমাত্র ছেলে দেবতুল্যর বিয়েটা খুব বড় করে ধুমধাম করে দেওয়ার, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, তা তো হবেই। আমরাও তো চাই আমাদের একটি মাত্র মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দেওয়ার। তবে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। বিপাশা এবারে গুছিয়ে পরিষ্কার করে বলে ওঠে, আসলে আমি বলতে চাইছি কি, বিয়েটা তো আমরা দুটো পরিবার মিলেই দিচ্ছি, তাই আমরা দুটো পরিবার মিলে একসাথে যদি বিয়ের গোটা খরচটা হাফ হাফ শেয়ার করে করি, তাহলে খুব ভালোভাবে দেখার মতন একটা বিয়ের অনুষ্ঠান হবে। আর তাছাড়া কারোরই খরচের ব্যাপারে সেরকম গায়ে লাগবে না বা বেশি চাপ পড়বে না। অথচ বড় নামকরা হোটেল ভাড়া করে দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার আয়োজন করে আর কদিন ধরে বিয়ের নানা ধরনের আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেশ ধুমধাম জাঁকজমক করে তাহলে পুরো বিয়ের অনুষ্ঠানটা করা যাবে। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এতে না বোঝার কি আছে। রুমনার বাবা প্রশান্ত মিত্র বলতেই বিপাশা হাসি মুখে বলে, তাহলে এবারে আপনি আপনার স্ত্রীর ও মেয়ের সাথে কথা বলে দেখুন। আপনারা সকলে যদি রাজি থাকেন এই ব্যাপারে, তাহলে তো এভাবে করা যেতেই পারে। আপনি বাড়িতে আলোচনা করে অবশ্যই জানাবেন কিন্তু আমাকে 2-1 দিনের মধ্যে। ও আরেকটা কথা, এই ব্যাপারটা নিয়ে কিন্তু দয়া করে আপনারা আর আমরা ছাড়া বাইরের কেউ জানতে না পারে, এমনকি আত্মীয় স্বজনরাও। আর এই ব্যাপারে আপনারা আমাদের সাথে একমত হলে পরে বিয়ের রেজিস্ট্রি হওয়ার পর দিয়েই আমাদের এই ডিল অর্থাৎ চুক্তিটা আমরা 2 পক্ষ বসে সাইন করে নেব, বুঝলেন তো? বাহ, বেশ ভালো বলেছেন তো আপনি, আইডিয়াটা তো একদমই খারাপ না। দেখছি আমি বাড়িতে আলোচনা করে নিয়ে আপনাকে 2 দিনের মধ্যে জানিয়ে দেব। নমস্কার। উল্টো দিক থেকে বিপাশাও পাল্টা নমস্কার জানিয়ে ফোনটা রেখে দেয়। পরদিন অফিস থেকে ফিরেই দেবতুল্য চেঁচিয়ে ওঠে মাকে ডেকে, মা মা, এদিকে এসো, শুনে যাও তাড়াতাড়ি। কি কি হয়েছেটা কি, এত জোরে চেঁচাচ্ছিস কেন? তুমি নাকি রুমনার বাবাকে বলেছ হাফ হাফ শেয়ার করে দুটো পরিবার একসাথে পুরো বিয়েটার খরচ করলে কারো গায়ে অত চাপ পড়বে না, আর বিয়েটাও খুব বড় করে বড় নামকরা হোটেলে হলে পরে নানা রকম খাওয়া দাওয়া আয়োজন করে এবং কদিন ধরে নানান ধরনের আচার অনুষ্ঠান মধ্যে দিয়ে বেশ জাঁকজমক ও ধুমধাম করে দিলে পরে একটা দেখবার মতন বিয়ে হবে। শুধু তাই নয়, আরও বলেছ ওরা যদি রাজি থাকে এই ব্যাপারে, তাহলে বিয়ে রেজিস্ট্রি হবার পরপরই এই ব্যাপারে চুক্তি হিসেবে 2 পক্ষ বসে সাইন করে নেব। দেবতুল্যের চিৎকার শুনে বাবা প্রবীর বসু সামনে এসে দাঁড়ালেন। কথাটা কানে যেতেই বলে উঠলেন তিনি অতি গম্ভীর মুখে, ছি ছি, এসব কি কথা শুনছি বিপাশা? লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে এবারে। বিপাশা মুহূর্তে আগুনের ফুলকির মতন ঝলসে উঠে বলে, তোমার মাথা কাটা যাচ্ছে? কই, আমার তো যাচ্ছে না। আমাদের এই ক্যাম্পাসে ভবানীবাবুর নাতির বিয়ে, শ্রীলেখার মেয়ের বিয়ে, সুনন্দা বৌদির ছেলের বিয়ে, ওদিকে শান্তনুদার মেয়ের বিয়ে, পরপর সব হয়ে গেল এত বড় করে 4-5 দিন ধরে নানান ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
কত বড় বড় হোটেলে কত রকমের খাবার দাবারের আয়োজন করে, তার সাথে নাচ গান, আরও কত কি। ভুলে গেছো সব? সকলে ধন্য ধন্য করেছে ওদেরকে এত সুন্দর বিয়ের অনুষ্ঠান দেখে। আর সেই জায়গায় আমাদের একমাত্র ছেলে দেবতুল্য পড়াশোনায় এত ভালো, এত বড় কোম্পানিতে কাজ করে এত টাকা রোজগার করছে, আর আমরা দুটো পরিবার মিলে এইটুকুও করতে পারবো না? ওরা সব প্রত্যেকেই দুটো পরিবার মিলে হাফ হাফ শেয়ার করে খরচ করে করেছে, নতুবা এত বড় করে করতেই পারতো না। এবারে প্রবীর প্রচণ্ড পরিমাণে রেগে উঠলেন। না জেনে শুনে কেন শুধু শুধু মিথ্যে বানিয়ে বানিয়ে বলছো ওদের নামে? ভবানী বাবুদের বিশাল সোনার দোকানের ব্যবসা, আর ওদিকে সুনন্দার ছেলে অনেক দিন ধরে বিদেশে থাকে, মেয়েও বিদেশে থাকে, ওরা দুজনে মিলে ডলারে রোজগার করে, তাই এভাবে বিয়ে করতে পেরেছে। আর বাকিরা লোন নিয়ে লোকজনকে দেখাতে গিয়ে এত বড় করে বিয়ের আয়োজন করতে পেরেছে। আমি সব খোঁজ নিয়ে জেনেছি। আর এই এত বড় একটা লোনও তো শোধ করতে হবে নাকি? তোমার ওই শ্রীলেখার হাজব্যান্ড দুঃখ করে সেদিন আমায় বলছিল, মা আর ছেলে মেয়ের চাপে পড়ে বাধ্য হয়েছেন তিনি এভাবে বিয়ে দিতে। লোককে খুশি করতে গিয়ে শেষকালে রাতের ঘুম চলে যাবে। একদিন যারা যারা এভাবে ক্ষমতার বাইরে গিয়ে আজকের এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে, তুমি দেখে নিও। আঙুল নেড়ে কথাটা বলে সেখান থেকে চলে গেলেন প্রবীর বোস রাগে ফুঁসতে ফুঁসতে। দেবতুল্য অবাক চোখে মায়ের দিকে চেয়ে বলে, সত্যি মা? তাই বলে তুমিও? এই ব্যাপারে তুমি তো আমার সাথে একবার কথা বলে নিতে পারতে, ওদের সাথে কথা বলার আগে। হ্যাঁ হ্যাঁ, আমিও। একমাত্র ছেলের বিয়েতে তুই কি চাস না তোর মায়ের এই স্বাদ আহ্লাদটুকু পূরণ করতে? তোর বাবা তো চিরটা কালই পয়সা পয়সা করে আমার কোনো শখ আহ্লাদের দিকে ফিরেও তাকায়নি, কিছুই করতে পারিনি জীবনে। তুইও যদি... বলতে গিয়ে চোখে জল আনতেই দেবতুল্য মাকে দুহাতে জড়িয়ে ধরে বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে। এবারে খুশি তো? তবে একটা রিকোয়েস্ট, এবং এটা তোমাকে মানতেই হবে। পয়সা লেনদেনের ব্যাপারে পুরো পয়সাটা কিন্তু আমিই দেব। তুমি তো বলো আমি নাকি অনেক টাকা রোজগার করি, তাহলে ওদেরকে আর এসব ব্যাপারে টেনো না, তাতে তোমাদেরও মান সম্মান বাড়বে। আমি এটা নিয়ে রুমনার সাথে কথা বলে নেব। বিপাশা গড়িয়ে পড়া চোখের জল মুছতে মুছতে বলে, ছেলের দিকে করুণ চোখে চেয়ে, পুরোটাই তুই দিবি বাবা? তাহলে তো তোর অনেক পয়সা চলে যাবে রে। শোন, আমার তো কিছু গয়না আছে, সেগুলো না হয় কিছু বিক্রি করে দিয়ে... বলতেই দেবতুল্য মায়ের মুখ চেপে ধরে বলে, তোমাকে তো ওসব নিয়ে ভাবতে হবে না। তোমার একটা শখ হয়েছে, আমি সেটা পূরণ করবার চেষ্টা করব, তা সেটা যেভাবেই হোক। এটা নিয়ে তুমি আর দয়া করে ভাবতে বসো না। তবে তাই কর, তবে বিয়ের আয়োজনের যেন কোনো ত্রুটি না হয়, সকলে যেন দেখে বলে সত্যি একটা বিয়ের মতন বিয়ে দেখলাম বটে। কিছুদিনের মধ্যেই বিয়ের সানাই বেজে উঠল। ৩-৪ দিন ধরে বিয়ের নানান আচার অনুষ্ঠান চলল। আর তারপর বিশাল এক নামকরা হোটেলে দেশ বিদেশে নানান ধরনের নামি দামি খাবার দাবারের সাথে নাচ গান হইচই আর দারুণ জাঁকজমকের মধ্যে দিয়ে বিয়ের সব অনুষ্ঠান মিটে গেল। ছেলের বিয়েতে চারিদিকের লোকজন, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের অতিরিক্ত গুণগান আর প্রশংসায় প্রবল অহংকারে একেবারে গদগদ হয়ে উঠল বিপাশা। বেশিরভাগ লোকজনই হোটেল থেকে ফিরে যাওয়ার সময় এবং ফোন করে বিপাশাকে ধন্য ধন্য করতে লাগলো। এমন বিয়ে তারা এর আগে কখনো দেখেনি। এতটা এনজয় করেছে তারা প্রাণ খুলে। এর বছর 3 বাদেই দেবতুল্য আর রুমনার একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মালো। নাম রাখল মেয়ের ঝিনুক। এদিকে বিয়ের বেশ কিছুদিন পর থেকেই মাঝে মধ্যে দেবতুল্য অফিসের কাজ নিয়ে দেশে এবং দেশের বাইরেও নানান জায়গায় যেতে শুরু করলো। ঝিনুক হবার পর দিয়ে আরও ঘন ঘন অফিসের কাজে যাতায়াত বেড়ে গেল তার। রুমনা মেয়েকে একাই সামলে চলতে লাগলো। সেই সময় বাপের বাড়িতে গিয়ে থাকাটা বিপাশার পছন্দ ছিল না, অথচ আয়া একটা রাখলেও অন্যদিকে বাচ্চাকে মানুষ করার ব্যাপারে শাশুড়ি বিপাশা নিজেও সেরকম কোনো সাহায্যের হাতও বাড়িয়ে দিত না রুমনাকে, ওনার আর্থারাইটিসের প্রবলেমের কথা শুনিয়ে।
এদিকে 6 মাস ধরে রুমনা মেটারনিটি লিভে থাকার পর অফিসের কাজেও তাকে জয়েন করতে না দিয়ে অন্যদিকে কথায় কথায় দেবতুল্যের সাথে রুমনার যোগ্যতার তুলনা করে শুধু ছেলের প্রশংসা আর রোজগারপাতির কথা টেনে এনে রুমনাকে নানাভাবে অপমান করে চলতে লাগলো বিপাশা। শ্বশুর প্রবীর এই ব্যাপারে রুমনার হয়ে কথা বলতে এলে প্রবীরকেও কথা শোনাতে ছাড়ত না বিপাশা। এর বছর খানেকের মধ্যেই রুমনা দেবতুল্যকে সব জানিয়ে সেপারেশন চাইল তার কাছ থেকে। বিদেশের কাজ ফেলে ছুটে এলো দেশে দেবতুল্য। অনেক বুঝিয়ে শুনিয়ে মার হয়ে ক্ষমা চেয়েও রুমনাকে ডিভোর্সের হাত থেকে ফেরাতে পারল না শেষ পর্যন্ত দেবতুল্য। কোর্টের রায় বেরোবে আজ। প্রবীর বোস গম্ভীর মুখে তাড়া দিয়ে ওঠেন বিপাশাকে, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজকে তো বিচারের রায়টা বেরোবে। দেবতুল্য তো অনেক আগেই চলে গেছে কোর্টে। অবশেষে কেসের শুনানিতে বলা হলো ঝিনুক বলে বাচ্চা মেয়েটি একমাত্র ওর মায়ের কাছে থেকেই মানুষ হবে, তবে বড় হয়ে ঝিনুকের যদি ইচ্ছে হয় তার বাবার সাথে যোগাযোগ রাখার তবে সে অবশ্যই রাখতে পারে। কোর্টের রায় বেরোনোর পর ডিভোর্স ফর্মে চুক্তি অনুযায়ী সাইন করে নিয়ে দেবতুল্য তার বাবা মাকে নিয়ে বাড়ি ফিরে আসে এক গভীর হতাশা নিয়ে। বাড়ি ফিরেই বড় একটা সুটকেসে নিজের জামা কাপড় ভরতে থাকাকালীন বিপাশা সামনে এসে দাঁড়ায়। করুণ মুখে ছেলের দিকে চেয়ে বলে, কিরে আজই আবার চলে যাবি নাকি বিদেশে কাজের ব্যাপারে? মায়ের দিকে চেয়ে বলে দেবতুল্য ঘৃণা মাখানো এক গম্ভীর গলা নিয়ে, অতি কঠিন সত্যি বাস্তবটাকে তুলে ধরে। আমি আমার জীবনে 2টো বড় চুক্তিতে সাইন করেছি জানো তো মা। প্রথমটা আমার বিয়ের ব্যাপারে তোমার অত বড় চাহিদা মেটাতে গিয়ে, তোমার সমস্ত শখ আহ্লাদ আর স্বপ্ন পূরণ করতে গিয়ে, আরও অনেক অনেক টাকা রোজগারের খাতিরে অফিসের কাজ নিয়ে প্রায়ই দেশের বাইরে যাওয়ার শর্তে ঠিক বিয়ের আগে দিয়েই অফিসের কন্ট্রাক্ট ফর্মে একটা চুক্তিতে সাইন করে বসেছিলাম। কিন্তু আজ সেই বিয়েটাকেও টিকিয়ে রেখে জীবনে সুখী হতে পারলাম না। আবারও আজকের দ্বিতীয় শর্তের চুক্তিটাও মেনে নিয়ে ডিভোর্স পেপারে সাইন করে চলে আসতে হলো আমাকে খালি হাতে। তোমার এই তুলনামূলক বিচারে বাইরের লোকজন সবাইকে তুমি খুশি করতে পারলেও অসুস্থ এক প্রতিযোগিতায় নেমে সবার ওপরে মাথা উঁচু করে দাঁড়াতে গিয়ে আজ আমাকেও তুমি হারালে মা। আমি বিদেশে ফিরে যাচ্ছি চিরকালের মতন, হয়তো তোমাদের সাথে আমার আর কোনো দিনও দেখা হবে না। বিপাশার পাশে দাঁড়িয়ে থেকে এতক্ষণ ধরে ছেলে দেবতুল্যের কথাগুলো শুনে চলছিলেন বাবা প্রবীর ছলছল চোখে। তারপরই কান্না ভাঙা গলায় রাগে ফেটে পড়ে বলে উঠলেন এক ঘৃণার চোখে চেয়ে ধিক্কার জানিয়ে স্ত্রী বিপাশাকে, লোকের সাথে তুলনা করতে গিয়ে আর নিজেকে সমাজের চোখে বিশাল বড় হিসেবে প্রতিপন্ন করতে গিয়ে কতটা নিচে নেমে গেছো তুমি আজ। ছি, আমি পয়সা পয়সা করে তোমার শখ আহ্লাদ মেটাতে পারিনি ঠিকই, কিন্তু আমাদের সংসারটাকে সুখী করে তুলেছিলাম আমাদের একমাত্র ছেলেটাকে ঠিকমতো মানুষ করে। আর তুমি তোমার টাকার অহংকার, প্রাচুর্যতা আর ক্ষমতার অহংকার দেখতে গিয়ে আজ সব কিছু ভেঙে গুড়িয়ে দিলে। নিজের ছেলেটাও তোমার এই শখ আহ্লাদের চাপে পড়ে বলি হতে হলো। না পারলে একমাত্র ছেলেটাকে ধরে রাখতে, আর না পারলে ওই নিষ্পাপ ছোট্ট ফুলের মতো নাতনিটাকে বুকে জড়িয়ে নিতে। ওই ছোট্ট শিশুটি দেবতুল্যের রক্তের সন্তান, তাকেও তুমি দেবতুল্যের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিলে। এ কেমন মা তুমি? তোমার সাথে থেকে আমিও আজ একেবারে নিঃস্ব হয়ে গেলাম। হাউ হাউ করে পাগলের মতন কান্নায় ভেঙে পড়ল বিপাশা। ছেলের পা জড়িয়ে ধরল সে। আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ফেলে যাস না এভাবে। দেবতুল্য মাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে সুটকেস হাতে চলে যাওয়ার সময় এক পলক চেয়ে বলল, তুমি আর কখনোই পাল্টাবে না মা, তাই আমি আর বাবাই পাল্টানোর পথ ধরে বাকি জীবনটা চলতে শুরু করি। ভালো থেকো বাবা। বাবাকে প্রণাম করে বেরিয়ে গেল দেবতুল্য। দেবতুল্য চলে যেতেই একটু বাদে উকিল এলেন বাড়িতে। প্রবীর বোস বলে উঠলেন বিপাশাকে ডেকে পরিচয় করিয়ে দিয়ে, উনি একজন নামকরা উকিল ভরত চক্রবর্তী। এবারে আমারও যাওয়ার সময় হয়ে গেছে। উকিলের সাথে কথা বলে আমি আমার এই বাড়ি ও সম্পত্তি যেটুকু অবশিষ্ট ছিল সব তোমার নামে লিখে উইল করে দিয়ে গেছি। তুমি উকিলের আনা এই ফর্মটাতে সাইন করে দিলেই আমিও তাতে সাইন করে দিয়ে চিরকালের মতন এ বাড়ি ছেড়ে চলে যাব আজই। বিপাশার কানে কথাগুলো ঢুকছিল না।
এক ঘোরের মধ্যে দিয়ে কান্নায় ভেঙে পড়ে তার নাম উইল করা কাগজখানাকে পাগলের মতন কুচি কুচি করে উকিলের সামনে ছিঁড়ে ফেলে দিয়ে বাচ্চা শিশুর মতন কেঁদে উঠে বলল সে প্রবীরের পা দুটো জড়িয়ে ধরে, আমাকে এভাবে ফেলে যেও না, যেখানে তুমি যেভাবে থাকবে আমিও সেভাবেই সেখানে থাকবো তোমার সাথে। শুধু একটা মাত্র অনুরোধ তোমার কাছে, একটা নতুন উইলে আমাদের সমস্ত সম্পত্তি যা কিছু আছে সবই আমাদের ওই নাতনি ঝিনুকের নামে লিখে দিয়ে যাও। বড় হয়ে কোনোদিনও যদি সে তার বাবার সাথে যোগাযোগ করতে ছুটে যায় তাহলে তার দাদু ঠাম্মার দেওয়া গিফটটুকুও যেন সে পায়। ভীষণভাবে অবাক হয়ে ওঠে প্রবীর ও ওই উকিল ভদ্রলোক বিপাশাকে দেখে ওই অবস্থায়। আরও 2 দিন সময় নিয়ে উকিল ভরত চক্রবর্তীকে দিয়ে নতুনভাবে ঝিনুক মিত্রের নামে উইল তৈরি করে নিয়ে বাড়ি শুদ্ধ তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখে দিয়ে বিপাশা আর প্রবীর মিত্র তাতে সাইন করে দিল। বিপাশা তার ব্যাংকে গয়না রাখা লকারে নাম্বার সমেত সব কাগজপত্র উকিলের হাতে দিয়ে স্বামী প্রবীরের সাথে বাড়ি ছেড়ে বেরোনোর আগে উকিলের কাছ থেকে আরেকটা ফর্ম চেয়ে নিয়ে বলল, আমি আমার জীবনের এই শেষ চুক্তিটাতে সাইন করে দিয়ে যেতে চাই, যেখানে আমার আর কারো থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। ফর্মে লেখা কাগজটাতে সাইন করে নিয়ে দরজায় তালা লাগিয়ে স্বামী প্রবীরের সাথে একটা সুটকেস নিয়ে আগে থাকতে বুক করা অতি সাধারণ মানের একটা বৃদ্ধাবাসে গিয়ে উঠল প্রবীর বোস ও বিপাশা বোস। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।